বিসমিল্লাহির রহমানির রহিম। মেহমানবৃন্দ, প্রিয় উপস্থিতি, ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। প্রথম কথা হচ্ছে যে আমরা যারা সংবিধান নিয়ে কথা বলছি, আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমাদের দেশে কি আসলে কখনো একটা গ্রহণযোগ্য সংবিধান ছিল কিনা। যেটাকে আমরা সংবিধান বলছি, এটা করবার ম্যান্ডেট যারা করেছেন তাদের ছিল কিনা, যে প্রসেসে তাদেরকে জনগণের কাছ থেকে সংবিধান করবার জন্য ম্যান্ডেট নিতে হয় সেটা তারা করেছেন কিনা। এবং আরেকটা বিষয় আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশের অনেক গুরুত্বপূর্ণ আইন বিশেষজ্ঞদের ভিতরেও আইন এবং সংবিধানের পার্থক্যটা পরিষ্কার না তাদের কাছে। এখন এই ছোট ছোট কয়েকটা বিষয় নিয়ে আমি কথা বলবো। প্রথম কথা হচ্ছে যে আপনারা জানেন যে 70-এর যে নির্বাচন হয়েছিল, যে নির্বাচনে আওয়ামী লীগের শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠ আসন পায় বোথ হাউসে, প্রভিন্সিয়াল হাউস এবং ন্যাশনাল পার্লামেন্টে। যুদ্ধের পরে এবং সেই নির্বাচনটা কিন্তু হয়েছিল পাকিস্তান যে মিলিটারি অর্ডিন্যান্স ফ্রেমওয়ার্ক ছিল, আপনার সামরিক শাসনের অধীনে নির্বাচন হয়েছে। পাকিস্তানের ইন্টিগ্রিটি, পাকিস্তানের সংবিধান সমুন্নত রাখবার যে প্রত্যয় নিয়ে নির্বাচন হয়েছে। যুদ্ধের পরে দেখা গেল যে এই দুই পরিষদে নির্বাচিত এবং দলীয়ভাবে মনোনীত যারা সবাই নির্বাচিত হয়েছে তাদেরকে দিয়ে কিন্তু পরিষদ গঠিত হয় নাই, তখনকার যে পার্লামেন্ট গণপরিষদ। এর ভিতরে অনেক লোক বাদ দিয়েছে, এটা শেখ মুজিব আওয়ামী লীগ সিদ্ধান্ত নিয়েছে। সিলেক্টিভলি কিছু জনগোষ্ঠীকে নিয়ে তারা সোকল পরিষদ তৈরি করেছেন, সেখানে তারা সংবিধান আলোচনা করে পাশ করেছেন। একটা ছোট্ট কমিটি করে দেওয়া হয়েছিল 31-32 জনকে দিয়ে ডক্টর কামালের নেতৃত্বে। তারা একটা একটা ইম্পোর্টেড জিনিস তারা পেয়েছেন কোনো জায়গা থেকে, সেটাকে তারা একটা ঘষা মাজা করে আমাদের উপরে চাপিয়ে দিয়েছেন। এবং বিতর্কটা যদি দেখেন, অলমোস্ট তেমন কোনো বিতর্ক হয়নি। 5-7 জন একটু এদিক সেদিক কথাবার্তা বলেছেন, বাট এটা রাফলি পাশ করে দেওয়া হয়েছে। সো পুরো প্রসেস এবং জনগণের ম্যান্ডেট নেওয়া হয়নি, কোনো রেফারেন্ডামে যাওয়া হয়নি। তাহলে যে প্রসেসের মাধ্যমে যে ব্যক্তিরা মিলে সেই সংবিধানটা পাশ করেছিলেন এবং যে আকাঙ্ক্ষার উপরে ভিত্তি করে যুদ্ধ হয়েছিল, এর কোনোটা 72-এর সংবিধান ধারণ করে না। এক্সাম্পল দেই আপনাদেরকে, কেন ধারণ করে না। আমাদের স্বাধীনতার ঘোষণাপত্রে বলে দেওয়া ছিল যে আমরা একটা রিপাবলিক করতে চাই, এবং এই রিপাবলিকটা কিসের ভিত্তিতে পরিচালিত হবে সেটা বলা ছিল। 3টা মূলনীতির কথা বলা ছিল: সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার। তো সেই 3টা মূলনীতির উপরে যখন একটা রিপাবলিক হবে, সেইটার যুদ্ধের সময়টাতে যেটা ছিল, সব মানুষ সেই যুদ্ধেও অংশগ্রহণ করেছে যুদ্ধে। পরবর্তীতে যখন রাষ্ট্র গঠিত হলো, দেখেন আমাদের সংবিধান কি বলছে যে এই ভূখণ্ডটা কোনটা, যেই ভূখণ্ডটা পাকিস্তান আমলে পূর্ব পাকিস্তান বলিয়া গণ্য হইত, সেটা হচ্ছে সেই ভূখণ্ড, এটা বাংলাদেশ নামে পরিচিত হইবে এবং এখানকার জনগোষ্ঠী বাঙালি নামে পরিচিত হইবে। বাঙালি কোথায় পাইলেন আপনি? যুদ্ধের সময় শুধু বাঙালিরা যুদ্ধ করেছে? অবাঙালিরা যুদ্ধ করে নাই? উর্দুভাষী বিহারিরা যুদ্ধ করে নাই? হাজার হাজার চাকমারা যুদ্ধ করে নাই? পাহাড়িরা যুদ্ধ করে নাই? করেছে তো। তাহলে আপনি কিভাবে ইম্পোজ করলেন? ইভেন ধরেন কেউ বাঙালি, কিন্তু তিনি বাঙালি নামে পরিচিত হইতে কমফোর্টেবল ফিল করেন না। আমাদের অনেকে হইতেই পারে, আমরা যারা অনেক দেশ বিদেশ ঘুরছি, আমাদের এখন এই আইডেন্টিটিগুলো ওয়ার্ক করে না, ফাংশন করে না। এখন মনুষ্যত্ব, অধিকার, এই জায়গাগুলো বেশি কাজ করে, কারণ এই পরিচয়গুলো হচ্ছে পরিবর্তনশীল। আপনারা যারা এখানে অনেক ছাত্রছাত্রী আছেন, কদিন পরে বিভিন্ন দেশ বিদেশে যাবেন, পড়াশোনা করবেন, ওই দেশের নাগরিক হবেন। কোনো দেশের নাগরিক হইতে হইলে আবার বাংলাদেশের পাসপোর্ট ফেলে দিতে হবে। তো দেখেন যে মানুষের এই আইডেন্টিটিগুলো তো আসলে পরিবর্তনশীল, এবং যে জিনিসগুলো আপনি কিছু জিনিস পেয়েছেন বাই চান্স পেয়েছেন, অতএব সেটা নিয়ে আলোচনা করা, গর্বিত হওয়া, আবার ঘৃণিত হওয়া, কোনোটার দরকার নাই। জাস্ট ফ্যাক্টস। আমার গায়ের রং কালো, এখন কিছু করার নাই তো। আমি এই বঙ্গভূমিতে জন্মাইছি, কিছু করার নাই, জাস্ট বাই চান্স। এই জন্য বাঙালি হয়ে আপনার গর্বিত হওয়ারও দরকার নাই, লজ্জিত হওয়ারও দরকার নাই, জাস্ট এ ফ্যাক্ট। বাংলাদেশে কি আপনার একটা আইডেন্টিটি, আপনার একটা পরিচয় দরকার, যে আপনি কোন দেশ থেকে আসছেন না আসছেন সেগুলো। তাহলে দেখেন যে এই যে সংকটটা তৈরি করলো শুরুতেই 72-এর সংবিধান, আমার যুদ্ধের আকাঙ্ক্ষার সাথে বেইমানি করলো। এবং এটার ফলশ্রুতিতে কি হলো, পাহাড়িরা শেখ মুজিবের সাথে এসে দেখা করে বলল যে আমরা তো বাঙালি না, কিন্তু আমরা তো যুদ্ধ করেছি। আপনারা জানেন চাকমাদের একটা অংশ পাকিস্তানপন্থী ছিল, কিন্তু আর একটা অংশ কিন্তু যুদ্ধ করেছে। তো এখন শেখ মুজিব কি বলেছে, সবাইকে ডেকে বলেছে তোমরা বাঙালি হয়ে গেলেই তো সমস্যা চুকে যায়। এখন বিষয়টা কতটুকু অপমানজনক, যেমন ধরেন আমরা যারা মুসলমান, আমাদেরকে যদি কেউ এসে বলে তুমি হিন্দু হয়ে গেলেই তো হয়,
অথবা তোমার গরু গোশত খাওয়ার দরকার কি? ভারতে বলতেছে না যে হিন্দু হওয়ার জন্য তোমার তো পূজা করতে কোনো সমস্যা নাই, তো তুমি এই অঞ্চলের মানুষ, সনাতন। তো একটা জাতিকে আপনি বলছেন বাঙালি হয়ে যেতে, এটা তার জন্য খুব অপমানজনক একটা ব্যাপার। তখন সে তো বাঙালি হয় নাই, বরং সে তার জাতিসত্তার প্রশ্নে সে অস্ত্র হাতে তুলে নিয়েছে। তাহলে বাংলাদেশ রাষ্ট্রে প্রথমত নিজেদের ভিতরে গৃহযুদ্ধ যারা বাঁধিয়েছে এবং যার ভিত্তিতে বাঁধিয়েছে, এর প্রত্যেকটার সাথে শেখ মুজিব, আওয়ামী লীগ, ৭২-এর সংবিধান জড়িত। দ্বিতীয় কথা হচ্ছে যে যে তিনটা মূলনীতির উপরে এই রাষ্ট্রটা, এই রিপাবলিকটা পরিচালিত হবে বলা হলো আমাদের আকাঙ্ক্ষাপত্রে, ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্সে, ৭২-এর সংবিধানে এসে আমরা দেখলাম যে নতুন করে 4টা মূলনীতি আমাদের উপর চাপিয়ে দেওয়া হলো: ধর্মনিরপেক্ষতাবাদ, বাঙালি জাতীয়তাবাদ, গণতন্ত্র এবং সমাজতন্ত্র। এবং প্রত্যেকটা কিন্তু একটার সাথে একটা কন্ট্রাডিক্টরি। এক্সাম্পল দেই, খুব বেশি দূর যেতে পারবো না, সময় কভার করবে না। গণতন্ত্রের সাথে পুঁজির একটা স্বাধীনতা জড়িত আছে। এখন গণতন্ত্র এবং পুঁজিবাদ আমাকে অধিকার দেয়, আমার একটা বাড়ির মালিক হব, আমি একটা গাড়ির মালিক হব, আমি একটা জমির মালিক হব, এই মালিকানার অধিকার আমাকে দেয়। কিন্তু সমাজতন্ত্র আবার এই অধিকার রাষ্ট্রকে দেয় যে ব্যক্তির যে কোনো সম্পত্তি, বাড়ি, গাড়ি যে কোনো সময় সে চাইলে মালিকানা সিজ করে নিতে পারবে। তাহলে একই সংবিধানে আপনি গণতন্ত্রও রাখছেন, আবার সমাজতন্ত্রও রাখছেন। একই সংবিধানে আপনি গণতন্ত্র রেখে ৭৩ মার্কা নির্বাচন করছেন, আবার সমাজতন্ত্রের মডেলে বাকশাল করলেন, জাতীয় দল করলেন, ৪র্থ সংবিধান করে আর্টিকেল 117 যোগ করে দিলেন সেখানে। তাহলে এই যে কন্ট্রাডিক্টরি প্রভিশন কি করলো, যে রিপাবলিক করবার জন্য আমার ইন্টিগ্রিটি দরকার ছিল, আমার ন্যাশনাল সলিডারিটি দরকার ছিল, একত্রিত হওয়া, একাত্মতার জন্য প্রয়োজন ছিল, সেটা শুরুতে সে ভেঙে দিল। এবং ভেঙে দিয়ে একইভাবে শেখ মুজিব, শেখ পরিবার, শেখ বংশ, আওয়ামী লীগ এবং ৭২ সংবিধান আবার আমাদের স্বাধীনতার ঘোষণাপত্রের সাথে বেইমানি করল। তৃতীয় এক্সাম্পল এই যে কেন ৭২-এর সংবিধান চলছে না, কারণ মতামত নেওয়া হয়নি। সংবিধান এবং আইনের পার্থক্যটা আমাদের দেশের অধিকাংশ আইনজীবীদের কাছে পরিষ্কার না। যদি আমাদের বিজ্ঞ আইনজীবীরা শুনলে অনেক সময় বিব্রত বোধ করেন। বাংলাদেশে দেখবেন যে অযোগ্য লোকদেরও মর্যাদাবোধ মারাত্মক। চোরকেও আপনি চোর বললে দেখবেন যে তার মর্যাদাবোধে আঘাত লাগে, গাধাকে গাধা বললে আঘাত লাগে। তো এখন আইন কি জিনিস আর সংবিধান কি জিনিস? আইন যে ভিত্তিতে, যে নীতির উপরে ভিত্তি করে আইন তৈরি হবে সেটা হলো সংবিধান। আইন কি জিনিস? আইন হচ্ছে, যেমন ধরেন রাস্তার গাড়ি কিভাবে চলবে, আমাদের একটা সড়ক আইন আছে। যেমন ধরেন সড়ক আইনটা কি, যে কোন গাড়ি কোন স্পিডে রাস্তার কোন পাশ দিয়ে কোন সময় দিনে রাতে চলতে পারবে এবং পারবে না। সড়ক আইনে বলে দেওয়া আছে ট্রাফিক লাইট কোনটা কি মিন করে, কখন থামতে হবে, কখন চলতে হবে। সড়ক আইনে বলে দেওয়া আছে যে পথিক, পথচারীরা কোন পাশ দিয়ে কিভাবে হাঁটবে। এটা একটা আইন। আইন কি জিনিস? ধরেন মাদক আইন আছে বাংলাদেশে, যে কোনটাকে মাদক হিসাবে চিহ্নিত করা হবে। অনেক মাদক কিন্তু ঔষধ, আপনারা জানেন যে ফেন্সিডিল, এটা কিন্তু প্রচুর একটা ওষুধের ম্যাটেরিয়াল। কিছু কুইনাইন একসময় দেখেছেন যে এটার অরিজিনাল আদি জিনিস ছিল কুইনাইনের, নাম শুনেছেন আপনারা। জ্বর টর আদি আগের দিনে হইলে টইলে ওষুধগুলো খাওয়ানো হইতো, কিন্তু পরবর্তীতে এটা নেশা করে ফেলেছে। প্যারাসিটামল, নাপা দিয়ে কিন্তু নেশা করা যায়, আপনি যদি সাফিসিয়েন্ট পরিমাণ একসাথে করতে পারেন, এটা দিয়ে আপনি নেশা করতে পারবেন। তাহলে কি পরিমাণে কোন জিনিস আপনার মাদক হিসাবে চিহ্নিত হবে সেটা আইনে বলে দেওয়া আছে। কিন্তু আইন বলতে পারবে কি না যে আমার নীতি নৈতিকতা কি হবে, আমার মূল্যবোধ কি হবে, আমার পরিবার আমাকে কি শেখাবে কি শেখাবে না, সেটাকে আইন বলে দিতে পারে? পারবে না। তাহলে সংবিধান হচ্ছে ওই জায়গাটা, রাষ্ট্রের জায়গা থেকে, যেটা হলো ইয়ার্ডস্টিক। এই ইয়ার্ডস্টিকের উপরে ভিত্তি করে প্রত্যেকটা আইন প্রণীত হবে, অথবা লঙ্ঘিত হবে, অথবা বাতিল করা হবে, অথবা গ্রহণ করা হবে। কিন্তু বাংলাদেশের সংবিধান নামক বইটা যদি আপনি পড়েন, আপনি দেখবেন যে এখানে এইটা একটা আইনের বই হয়েছে, এইটা একটা পদ্ধতি, একটা বিধিমালার বই পরিণত হয়েছে। এটা একটা মানব বললে, কিছু অংশ বললে মনে হবে যে এটা একটা মানবাধিকারের সনদ লিখে দিয়েছে এখানে। কিছু অংশ পড়লে মনে হবে যে একটা আওয়ামী রাজবংশের শাসনতন্ত্র কিভাবে চলবে সেটা বলে দেওয়া আছে। এই প্রচুর কন্ট্রাডিক্টরি প্রভিশন আছে যেগুলো জুলুমের হাতিয়ার পরিণত হয়েছে আমাদের সংবিধানে। তাহলে আইন এবং সংবিধানটা কোন জায়গাতে দরকার? আপনারা যারা মদিনা সনদ পড়েছেন,
মদিনা সনদের 55-56টা ধারা পড়লে দেখবেন যে এর ভিতরে অনেক গাইডলাইন বলে দেওয়া আছে। একটা গাইডলাইন এক্সাম্পল দেই, যে মদিনা যদি আক্রান্ত হয় বহিঃশত্রু দ্বারা, তাহলে মদিনার ভিতরে বসবাসকারী সকল গোত্র এবং সকল ধর্মের অধিবাসীরা একত্রিত হইয়া মদিনাকে ডিফেন্ড করবে। এইটা মদিনা সনদের একটা ধারা। এখন কিভাবে ডিফেন্ড করব? কে ঢাল নিয়ে আসবে, কে তলোয়ার নিয়ে আসবে, কে কয়টা ঘোড়া নিয়ে আসবে, এটা তখন লিখে দেওয়া নাই। এটা কে ডিসাইড করবে? এটা যিনি মদিনা শাসন করেন তিনি বলে দেবেন, যে আওস গোত্রকে বলে দেবে তুমি এতটা ঘোড়া দিবা, এতটা সোলজার দিবা। খাজরাজকে বলে দেবে তুমি এতটা ঘোড়া দিবা, এতটা সোলজার দিবা, তুমি এতটা অস্ত্র দিবা, এতটা এটা দিবা, ওইটা দিবা, এতটার সময় আসবা, পাহাড়ের ওই পাশে তুমি থাকবা, পাহাড়ের ওই পাশে তুমি থাকবা। ইহুদি গোত্রগুলোকে, কোরাইশকে বলে দিবে তুমি এটা করবা, তুমি এটা করবা। বাকিটা হচ্ছে বিধিমালা, প্রসেস, যে ওই প্রিন্সিপালটা আমি কিভাবে ইমপ্লিমেন্ট করব। তাহলে মদিনা সনদ কিন্তু একটা সংবিধান হইতে পারে, একটা নীতি বাক্য হইতে পারে, কিন্তু সে না, আইন না, সে প্রসেস না। কিন্তু আমাদের সংবিধান পড়লে দেখবেন প্রেসিডেন্ট কিভাবে হবে, প্রধানমন্ত্রী কিভাবে হবে, প্রধান বিচারপতি কিভাবে হবে, ইভেন চিফ অ্যাকাউন্টেন্ট যে বাংলাদেশ রাষ্ট্রের, এটার একটা অন্য একটা নাম আছে, এটা জটিল একটা নাম আছে, মানে বাংলাদেশ রাষ্ট্রের একটা অ্যাকাউন্টেন্ট আছে, মানে পুরো রাষ্ট্রের টাকা পয়সার হিসাব অডিট করবার একটা ডিপার্টমেন্ট আছে, ওইটা কে হবে ওটাও আমাদের সংবিধানে বলে দেওয়া আছে। আমাদের প্রায় 35-40টা মানবাধিকারের কথা বলে আছে, এই অধিকার, এই অধিকার, এই অধিকার, এই অধিকার সব বলে দেওয়া আছে, যেটা সিম্পলি একটা রাষ্ট্র যদি কোনো ইন্টারন্যাশনাল ট্রিটি সাইন করে এটা ইটসেলফ এনফোর্সেবল হয়ে যায়। কিভাবে করবেন? আপনি কনস্টিটিউশনে একটা প্রভিশন লিখে দিলে হইতো যে বাংলাদেশ রাষ্ট্র যে সকল ট্রিটি কনভেনশন সিগনেচার করেছে এগুলোকে এনফোর্স করা হবে গ্র্যাজুয়ালি, অথবা এই প্রসেসের মধ্যে, বিধিমালার মধ্য দিয়ে। তো আমাদের সংবিধানটা বললে মনে হবে, কখনো মনে হবে যে এটা বিধিমালা, কখনো বললে মনে হবে যে এটা একটা আইনের বই, কখনো বললে মনে হবে এটা একটা আন্তর্জাতিক কনভেনশনের বই, কখনো বললে মনে হবে একটা জগা খিচুড়ি জিনিস। অতএব সংবিধান যেটা, যে বিল অফ রাইটস অথবা রাইটস অফ ম্যান, ডিক্লারেশন অফ আমেরিকান ইন্ডিপেন্ডেন্স, এই যে নীতি কথাগুলো যেগুলোকে সংবিধান বলা হয় সারা দুনিয়াতে, যে প্রিন্সিপাল পজিশন, যা রাষ্ট্রের কাঠামো কীভাবে চলবে, সেই জায়গাতে আমাদের কোনো সংবিধান আসলে কখনোই ছিল না। 72-এর সংবিধান নামক যে পদার্থ আমাদের আছে সেটা আসলে একটা অখাদ্য জিনিস। এবং আরেকটা জিনিস সংবিধানের ব্যাপারে মাথায় রাখতে হবে, যে জিনিস আপনার গোষ্ঠী, আপনার জাতি মান্য করবার জন্য প্রস্তুত না, তেমন আইন করে এটাকে চাপিয়ে দেবেন না। এটা ফাংশন করে না, এটা ওয়ার্ক করে না। কেন করে না? রিসেন্টলি দেখেন, গত সপ্তাহে প্লাস্টিক ব্যান করে দিল না 24 ঘন্টা নোটিসে, কালকে থেকে পলিথিন বন্ধ। বাজারে যাওয়ার পরে কি হয়েছে? পলিথিন বন্ধ হয়েছে। পলিথিনের কোম্পানি, প্লাস্টিক কোম্পানিতে রেট দিতে গেছে, রেট সাকসেসফুল হয়েছে? উল্টা পিটায় দিছে না সেনা কর্মকর্তাদেরকে? তাহলে মানে হচ্ছে যে মানুষের কনসেনসাস বিল্ডিং না হওয়া পর্যন্ত আইন হয় না। ওইটা আইন জিনিসটা হচ্ছে মেনে নেওয়ার ব্যাপার, যে আমরা চাচ্ছি রাষ্ট্রের পক্ষ থেকে এই জিনিসটা হোক। এটা যতদিন পর্যন্ত জনগণ মেনে না নেবে ততদিন পর্যন্ত আইন না, মেনে নিলে আইন। স্মোকিং ব্যান হয়েছে নিউজিল্যান্ডে, 3 বছর ধরে করেছে, ক্যাম্পেইন করে করে, স্কুলে, কলেজে, বিশ্ববিদ্যালয়ে, পাবলিক ট্রান্সপোর্টে, পথে ঘাটে, পাবলিক ডিসকাশন, তারপরে ওপিনিয়ন মেকিং করে 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 ব্যান করে দিয়েছে। ব্যান করার পরে কিন্তু তার অমান্য করেনি, কারণ মানুষ মেনে নিয়েছে যে হ্যাঁ 3 বছর পরে আমি আর সিগারেট খাবো না। সে এখন থেকে মানসিক প্রস্তুতি নিয়েছে, তাকে ইনসেন্টিভাইজ করা হয়েছে, তাকে বিভিন্ন জায়গাতে ট্যাক্স ব্রেক দেওয়া হয়েছে, রিবেট দেওয়া হয়েছে, তাকে যতভাবে নাগরিক আকারে এনকারেজ করা যায় সেটা করা হয়েছে। এই সংবিধানের একটা বড় জায়গা হচ্ছে এর অধিকাংশ প্রভিশনের সাথে এই দেশের মানুষের কোনো সম্পর্ক নাই। ভোট একটা এক্সাম্পল দেই। বাংলাদেশে আমি বহু নির্বাচিত জনপ্রতিনিধিদের সাথে কথা বলেছি, তাদেরকে জিজ্ঞেস করেছি যে আপনি যদি শুধু আপনার এলাকাতে একটা লিফলেট করে জানিয়ে দেন যে আপনি নির্বাচন করছেন, আপনি আর কিছুই করবেন না, আপনি ফুসপানি খাওয়াবেন না, বিকাশে নগদে কিছু পাঠাবেন না, বিড়ি সিগারেট পান কিনে দেবেন না, অটো পাঠাবেন না, কাচ্চি খাওয়াবেন না, নিজ দায়িত্বে নিজের গরজে ওই দিন নিজের টাকা খরচ করে শীতের সকালে খালি পায়ে লুঙ্গি পরা ভোট দিতে আসবে, এমন লোকের সংখ্যা কতজন? কোনো জনপ্রতিনিধি বলে নাই 5-10% বেশি হবে। তাহলে আপনার ভোট পরবর্তী দিন 87% কিভাবে হয়, 73% কিভাবে হয়, 67% কিভাবে হয়? অত্যন্ত আনন্দ ঘন পরিবেশে, উৎসব মুখর পরিবেশে নির্বাচন সম্পন্ন হইল। বলদকে টাকা দিয়ে আইনা ভোট দেওয়া
আনন্দঘন পরিবেশে নির্বাচন হয়? ইজ ইট ফান? নুসরাত ফাতে আলী খানের কাওয়ালির সন্ধ্যা এটা? ইলেকশন, পলিটিক্স, ডেমোক্রেসি, ভোটাভুটি, স্টেট ক্রাফট? এটা কি নুরা ফাতিহির নাচের সন্ধ্যা? শাহরুখ খানের চল ছাইয়া ছাইয়া জিনিস এগুলো? ইটস পলিটিক্স, দ্য মোস্ট ক্রিটিক্যাল বিজনেস অফ দ্য স্টেট ক্রাফট। সেইটা আমরা ফুসপানিতে বিক্রি করে দিচ্ছি। তাহলে আপনার তো ভোটার নাই বাংলাদেশে, 12 কোটি 10 লাখ যে ভোটার বলছেন, দে আর নট ভোটার্স। তাহলে আপনি বলছেন আপনি একটা নির্বাচিত সরকার কায়েম করবেন, কিভাবে করবেন? নির্বাচন করবার প্রথম শর্ত তো ভোটার তৈরি করা। আপনার রাষ্ট্রে ভোটার কোথায়? অতএব যেই রাষ্ট্র বলছে যে আমার জাতীয় এবং স্থানীয় সকল পর্যায়ে নির্বাচিত প্রতিনিধি দ্বারা শাসিত হইবে বলা আছে, কিভাবে হইবে? ওনারা কাহারা? এটার জন্য কি ওনারা দায়ী? যারা 2000 টাকা 5000 টাকায় ভোটটা বিক্রি করে সে দায়ী? নৌ, সে দায়ী না, এটার জন্য রাষ্ট্র দায়ী। এই 72-এর সংবিধান থেকে শুরু করে কোনো সংবিধান কোনোদিন চায় নাই এদেশের কোটি কোটি মানুষকে ভোটার বানাইতে। তারা এদেরকে বোকা বানায় রাখতে চাইছে, আমাদেরকে বলদ বানায় রাখতে চাইছে। কারণ তৈলে টাকা দিয়ে কেনা বেচা করা যাবে। লাখো শহীদের রক্তে কেনা দেশটা কারো বাপের না, এই প্রশ্নটা তো না শিখে, এটা যেন কেউ করতে না পারে। এই প্রশ্ন করতে পারার মধ্য দিয়ে সে ভোটার হয়ে যাবে। এবং এটাই হচ্ছে এখানকার রাষ্ট্রের শোষক গোষ্ঠীর সবচেয়ে বড় ভয়। যদি এরা ভোটার হয়ে যায় কোনোদিন, আমাকে চ্যালেঞ্জ করে বসবে। অধিকাংশ ভোটার কোনোদিন জিজ্ঞেস করে না তো যে ভাই আপনি ভোট দিলে কেন ভোট দিব আপনাকে, ওয়াই, আপনি কি করবেন আমার জন্য, কেন করবেন, আগে করেন নাই কেন, গত 5 বছর তো ছিলেন আপনি, কেউ প্রশ্ন করে না তো। তাহলে এটা করা হচ্ছে না কেন? এই সংবিধান এটা ফাংশনাল হচ্ছে না তো, এই জন্য। এই জন্য আমি অনেক কিছু এখানে লিখে দিচ্ছি, কিন্তু ফাংশনাল বলা হচ্ছে নির্বাচিত প্রতিনিধি দিয়ে স্থানীয় প্রশাসন শাসিত হবে। কিন্তু আপনি আবার আইন করে দিয়েছেন প্রত্যেকটা স্থানীয় প্রশাসনের প্রধান উপদেষ্টা হিসাবে এমপি দায়িত্ব পালন করবে। কিন্তু এমপির রোল আবার আর্টিকেল আপনার 64(5) বলে দেওয়া আছে, ওটার সাথে আবার এটা কন্ট্রাডিক্টরি। তাহলে এই টোটাল আইনি কাঠামোটা একটা ফেক জিনিস, একটা ভেগ জিনিসে পরিণত হয়েছে, একটা খেলায় পরিণত হয়েছে। তাহলে আমরা কি চাই? আমার পার্সোনাল জায়গা থেকে আমি চাই আমার সংবিধানটা খুব ছোট হবে। আমার 71-এর স্বাধীনতার ঘোষণাপত্র এবং 24-এর গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষাপত্র, এই দুইটা জিনিসকে মিলায়ে আমি একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত চাই। কারণ আমার ফার্স্ট রিপাবলিক কায়েম হয়ে গেছে, রক্তে গড়া রিপাবলিক ওইটা, এটা কোনোভাবে আমরা অস্বীকার করছি না, কিন্তু ওই ফার্স্ট রিপাবলিকটা ফেইলও করেছে। অতএব এইটা হইলো আমাদের ফার্স্ট কনক্লুশনে আসতে হবে যে আমার ফার্স্ট রিপাবলিক ছিল, আকাঙ্ক্ষাপত্র ছিল, কিন্তু ফার্স্ট রিপাবলিক ফেল করেছে। আমার প্রথম আকাঙ্ক্ষাপত্রটা যেহেতু সফল হয় নাই, সাকসেসফুল হয় নাই, তাই আমাকে নতুন মানে রাজনৈতিক বন্দোবস্তের দাবিতে জুলাই আগস্টে রক্ত দিয়ে মাঠে নামতে হয়েছে। 2000 মানুষকে রক্তে দিয়া দেয়াল লিখন লিখতে হয়েছে, দেশটা কারো বাপের না। সব রাজবংশকে বলা হয়েছে, শুধু এক রাজবংশকে বলা হয় নাই, দেশের সকল রাজবংশকে বলা হয়েছে দেশটা কারো বাপের না। দেশটা যে কারো বাপের না এটা 72 সংবিধানে রেখে বলা যাবে না, কারণ ওইটা বাপের সংবিধান ছিল। অতএব বাপের সংবিধান রাইখা দেয়াল লিখন লিখলে হবে না, দেশটা কারো বাপের না। তো সেই জন্য আমার নতুন সংবিধান লাগবে। এই দুইটা আকাঙ্ক্ষাপত্র আসতে হবে। দ্বিতীয়ত আসতে হবে সিম্পলি রাষ্ট্রের কাঠামোটা, যে আমার একটা সংসদ থাকবে, আমার এটা সেন্ট্রাল গভর্নমেন্ট থাকবে, আমার একটা সংসদ থাকবে নির্বাচিত, আমার প্রধানমন্ত্রী কি ফর্মে রাষ্ট্র চলবে, শাসন পদ্ধতি, এই কাঠামোটা লেখা থাকবে 5, 7, 10 পৃষ্ঠা এবং চলিত ভাষায় লেখা থাকতে হইবে। আমার ন্যূনতম শিক্ষিত কৃষক, মজুর, জেলে যেন এটা পড়ে বোঝে। এটা যেন কার্ল মার্কসের ভাষার বাম লিটারেচারের স্টাডি সার্কেল না হয়। দেখছেন না নাটক? ওই রকম কোনো বস্তা পাতা ইংলিশ চটি হইলে চলবে না, এটা চলিত ভাষার চটি হইতে হবে, যেটা গ্রামের মানুষকে বোঝানো যাবে, তারপরে টং দোকানে বোঝানো যাবে, খেতে গিয়া বোঝানো যাবে, জেলেকে গিয়া বোঝানো যাবে, এবং সবাই বোঝার পরে জানে বলে ও হে বাছা, এটা আমার বই দেখি, এটা আমার কথা বলা আছে। আমার ছেলেরে মাল্লু কেন চাকুরি ন দিবি, ওই মায়ের ভাষায় সংবিধান লিখতে হবে। সবাইকে ধন্যবাদ। সালাম আলাইকুম।